পররাষ্ট্রনীতি ঢেলে সাজাতে চায় সরকার। সবার সঙ্গে বন্ধুত্বের বদলে অগ্রাধিকারে বাংলাদেশ ফার্স্ট নীতি। অর্থনীতি নিরাপত্তা কৌশল হতে পারে ভিত্তি, বলছেন বিশ্লেষক। নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। অনেকে এখনো আছেন সরকারি বাসায়, এড়িয়ে চলছেন গণমাধ্যম, পাওয়া যাচ্ছে না ফোনেও। মধ্যরাতে রাজধানীর আইন শৃঙ্খলা পরিদর্শন আইজিপির। পুলিশের মনোবল চাঙ্গা করতে উদ্যোগ নেয়ার ঘোষণা। মব কালচার থেকে বেরিয়ে আসতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান। এবং 10 বছরে 92 বার তারিখ পরিবর্তনেও রিজার্ভ চুরির অভিযোগপত্র দিতে পারেনি সিআইডি। আলামত নষ্টের অভিযোগ বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে। চরম উদাসীনতা, বলছেন অর্থনীতিবিদ। পাঠক লেখকের মহোৎসব অমর একুশে বইমেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে প্রতি বছর মেলার পরিসর বাড়লেও বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা প্রশ্ন রাখেন সরকার প্রধান। ঢাকার পাশাপাশি সারা দেশে বইমেলা ছড়িয়ে দিতে প্রকাশকদের প্রতি আহ্বান জানান তিনি। সাহিত্য চর্চায় অবদানের জন্য 9 জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন সরকার প্রধান। এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এবারের বইমেলা দেরিতে শুরুর প্রেক্ষাপট তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রশ্ন রাখেন, প্রতি বছর মেলার পরিসর বাড়লেও বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা। বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে। মেলার আকার আয়তন বাড়লেও সেই হারে মনে হয় মানুষের বই পড়া অভ্যাস বাড়ছে কিনা, এই বিষয়গুলো নিয়েও বর্তমানে মনে হয় চিন্তা ভাবনা করার অবকাশ আছে। বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। একুশে বইমেলাকে কিভাবে আন্তর্জাতিক রূপ দেয়া যায় সে বিষয়ে ভাবতে সংশ্লিষ্টদের আহ্বান জানান সরকার প্রধান। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরের কাজ শুরুর তাগিদ দেন তারেক রহমান। আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। একই সঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। বইমেলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রকাশকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রয়োজনে সরকারি সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এদিকে অনুষ্ঠানের শুরুতেই শিল্প ও সাহিত্য চর্চায় অবদানের জন্য 7টি বিভাগে 9 বিশিষ্ট জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন সরকার প্রধান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এর আগে 9 বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দলকে 21 পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, শিক্ষা গবেষণায় রাজনীতিকীকরণ সভ্য সমাজে চলতে পারে না। শিক্ষা ও বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার কাজ করবে বলেও জানান সরকার প্রধান। সরকার গঠনের পর নাগরিকদের সঙ্গে থেকে কাজ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়েছেন রাষ্ট্রীয় নিরাপত্তার কড়াকড়ি বলয়। কর্মক্ষেত্রে আসছেন নির্ধারিত সময়েই। এবার 21 পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন সরকার প্রধান। অনুষ্ঠানের শুরুতেই 9 বিশিষ্ট ব্যক্তি ও গানের দল ওয়ারফেইসকে এবছরের রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই সরকার প্রধান বলেন, শিক্ষা গবেষণা, শিল্প সাহিত্যের চর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় হতে পারে না। জ্ঞান, বিজ্ঞান কিংবা সাহিত্য চর্চার ধারা আরো শানিত এবং বিকশিত হোক, এই প্রত্যাশা করছি আমরা সকলে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়।
উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে এ কাজে বিজ্ঞজনদের দিক নির্দেশনা চান প্রধানমন্ত্রী। জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। সরকার প্রধান বলেন, কীর্তিমানের সংখ্যা যত বাড়বে ততই সমৃদ্ধ হবে দেশ। রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, এর ফলে 1,550 কোটি টাকা মওকুফের আওতাভুক্ত হবে, যার উপকার পাবেন 12 লাখ কৃষক। যথাসময়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়ি থেকে নেমে নিজের অফিসিয়াল ব্রিফকেস নিয়ে প্রবেশ করেন মন্ত্রিপরিষদ বিভাগে। বৃহস্পতিবার সকাল 9:30টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব অংশ নেন। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, কৃষি ঋণ মওকুফ সংক্রান্ত প্রস্তাবনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একটা এজেন্ডা ছিল কৃষি ঋণ নিয়ে, যে সিদ্ধান্তগুলি গৃহীত হলো সেগুলি যাতে সুন্দরভাবে আমাদের ডিস্ট্রিবিউশনগুলি হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। 21 পদক প্রদান শেষে দুপুরে কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ফেরেন সচিবালয়ে। এদিন বিকেলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ব্রিফিংয়ে জানান, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে 1,550 কোটি টাকা মওকুফের আওতাভুক্ত হবে, আর এতে প্রায় 12 লাখ কৃষক নানাভাবে উপকৃত হবেন। সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক সমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সমূহে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদ সহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1,550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এর মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। এর আগে বিএনপি সরকারের 1991-96 শাসনামলে কৃষকদের 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছিল বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রক্রিয়ার মাধ্যমে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশের পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজাতে চায় নতুন সরকার। মন্ত্রীরা বলছেন, সবার সঙ্গে বন্ধুত্বের বদলে বাংলাদেশ ফার্স্ট হবে দেশের পররাষ্ট্রনীতি। বিশ্লেষকরা মনে করেন, নিজের চোখে বিশ্ব দেখা, অর্থনীতি ও শক্তিশালী নিরাপত্তা কৌশলই নতুন পররাষ্ট্রনীতির মজবুত ভিত্তি হতে পারে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম গণতান্ত্রিক সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সরগরম, কূটনীতিকদের আনাগোনায়। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের বড় অংশীদার চীন, আর বাণিজ্য সম্পর্ক ও সীমান্ত সীমানা বিবেচনায় সবচেয়ে বড় প্রতিবেশী ভারত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নজর মানবাধিকার, প্রতিরক্ষা সরঞ্জাম ও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে। দীর্ঘদিনের অচলায়তন ভেঙে পাকিস্তানও চায় বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে। বিএনপি সরকারের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, গেল 17 বছরের নতজানু কূটনীতি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। সরকার চায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফিরে যেতে। ফরেন পলিসির মোটো হবে হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। আমাদের মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। বিশ্লেষকরা মনে করেন, পররাষ্ট্রে সবার সঙ্গে বন্ধুত্বের যে নীতি তা ব্যর্থ হয়েছে। প্রশ্ন হচ্ছে, শক্তিশালী অর্থনৈতিক কাঠামো ও সামরিক কৌশল ছাড়া কি বর্তমান বিশ্ব ব্যবস্থায় নিজের মতো পররাষ্ট্রনীতি গ্রহণ সম্ভব? আমি যখন প্রথম বাংলাদেশ বলছি, প্রতিটি দেশকে বোঝানো যে তোমার সাথে সম্পর্ক আমার তোমার সাথে, কিন্তু তুমি যদি এখন আমার সাথে সম্পর্ক করতে চাও এই বলে যে তৃতীয় দেশের সাথে তোমারও একটা বৈরী সম্পর্ক তৈরি করতে হবে, যার সাথে হয়তো আমার একটা ভালো সম্পর্কই আছে, সেই জায়গায় আর বাংলাদেশ প্রথম হলো না। ফরেন পলিসি এবং ডিফেন্স পলিসির ভেতরে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। সিকিউরিটি পলিসি যেমন প্রয়োজন, ডিফেন্স পলিসি যেটা আমাদের অলরেডি আছে, সেই ডিফেন্স পলিসি, ডিফেন্স ফোর্স, এইটাকে তেমন শক্তিশালী করতে হবে যেন আপনার ফরেন পলিসিকে
তারা স্ট্রেনদেন করতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বহুমেরুর বিশ্বে ডিপ্লোমেসিকে সাজানো যায় দুটি আলাদা ট্রায়াঙ্গেলে। একদিকে চীন পাকিস্তান, যাদের ফ্রেমে জিও ইকোনমিক্স এবং জিও সিকিউরিটি, অন্যদিকে ট্রেড অ্যান্ড কমার্সের সঙ্গে জিও পলিটিক্সের ফ্রেমে থাকবে ভারত ও যুক্তরাষ্ট্র। সিঙ্গাপুরের মতো ছোট একটা দেশ চায়নার সাথে তাদের 110 থেকে 115 বিলিয়ন ডলারের বিজনেস আছে। অ্যাট দ্য সেম টাইম আমেরিকার সাথে তারা ব্যালেন্স করে চলতেছে তাদের মিলিটারিলি এগ্রিমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, কোঅপারেশন এটা আছে, সুতরাং ব্যালেন্স করে চলা সম্ভব। আমি মনে করি না যে প্রথম বাংলাদেশ করা সম্ভব দুই দেশের নাগরিক হয়ে, এটা সম্ভব না। ফার্স্ট বাংলাদেশ আমাকে একটি সিটিজেনশিপ হতে হবে। তারা বলছেন, পররাষ্ট্রনীতিতে শক্ত অবস্থান জানান দিতে জ্ঞান ও দর কষাকষিতে দক্ষ এমন কূটনীতিক গড়ে তুলতে হবে। পুনর্মূল্যায়ন করতে হবে পররাষ্ট্র সংক্রান্ত নানান নীতি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ইতোমধ্যেই বেশিরভাগ উপদেষ্টা সরকারি বাসা ছেড়েছেন, তবে অনেকে এখনও আছেন সরকারি বাংলো বা অ্যাপার্টমেন্টে। তবে প্রায় প্রত্যেকেই গণমাধ্যম এড়িয়ে চলছেন, আছেন লোকচক্ষুর অন্তরালে। গত দুদিনে অন্তত 10 জন সাবেক উপদেষ্টার বাসায় যায় সময় সংবাদ, কিন্তু বাসায় থাকার পরও কোনো উপদেষ্টা দেখা করতে রাজি হননি। মুঠোফোনেও যোগাযোগ করে তাদের বেশিরভাগকেই পাওয়া যাচ্ছে না। যদিও জনমনে প্রশ্ন আছে, কোথায় আছেন ইউনূস সরকারের উপদেষ্টারা? আতিকুর রহমান তমালের বিশেষ রিপোর্ট। অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের 24 আগস্টে অভাবনীয় এক অভ্যুত্থানের পর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 16 উপদেষ্টা নিয়ে যাত্রা শুরু করে অভ্যুত্থান পরবর্তী সরকার। পরবর্তীতে এই পরিষদে যুক্ত হন আরও কয়েকজন উপদেষ্টা, সঙ্গে যুক্ত হন কয়েকজন বিশেষ সহকারী। দায়িত্ব গ্রহণের 1.5 বছরের মাথায় নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকারে আসে বিএনপি। কিন্তু নতুন সরকারের শপথের আগেই প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছাড়েন। 17 ফেব্রুয়ারি নতুন সরকারের শপথের পর রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজও ঢাকা ছাড়েন 22 ফেব্রুয়ারি রাতে। যেসব কারণে সরকার পরিবর্তনের পর সভাপতির প্রশ্ন দেখা দিয়েছে, সাবেক উপদেষ্টারা কে কোথায় আছেন। গত দুদিন সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যমুনাতেই অবস্থান করছেন। তবে সরকারের দায়িত্ব শেষ করে তিনি যোগ দিয়েছেন ইউনূস সেন্টারে। চলতি মাসের শেষ দিন তিনি যমুনা ছেড়ে তার নিজ বাসভবন গুলশানে ফিরবেন বলেও জানা গেছে। নতুন সরকার গঠনের 1 মাসের মধ্যে উপদেষ্টাদের সরকারি বাসা ছাড়ার নিয়ম আছে। বিশেষ কারণে যদি দ্বিতীয় মাসেও থাকতে হয় তবে সরকারি ভাড়া পরিশোধ করতে হবে। উপদেষ্টারা কোথায় আছেন সেটি দেখতে মন্ত্রীপাড়ায় যায় সময় সংবাদ। ইউনূস সরকারের অন্যতম প্রভাবশালী এবং নানা সময়ের আলোচিত সমালোচিত উপদেষ্টা আসিফ নজরুল। 35 হেয়ার রোডের এই বাসায় থাকতেন সাবেক আইন উপদেষ্টা। কালকে সকালে চলে গেছে। কালকে গেছে? কই গেছে জানেন নাকি? হ্যাঁ, ইউনিভার্সিটিতে গেছে। সেটি ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের আগারে বাসায় ওঠেন তিনি। তবে তার সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফুলার রোডের বাসায় গিয়েও সাক্ষাৎ মেলেনি। 20 নম্বরের বাসা, তাই না? কখন গেল বাইরে? ঘন্টাখানেক হয়ে গেছে। হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদকে ফোন করা হলে এক ব্যক্তি ফোন ধরে বলেন তিনি বাসায় নেই। হ্যাঁ ম্যাডামের যে মানে বাইরে বলতে মানে দেশের বাইরে নাকি? না, দেশের বাইরে না, বাসার বাইরে আছেন। পরে হেয়ার রোডের তন্ময় ম2তে গিয়ে দেখা যায় তিনি সরকারি বাসাতেই আছেন। ম্যাডাম আছে না? জি ম্যাডাম একটু আছে, কিন্তু উনি ব্যস্ত আছে, এই মুহূর্তে দেখা করতে পারতেছে না। উনি বলতেছে যে আমি এই মুহূর্তে একটু ঝামেলার ভিতরে আছি, মিটিং করব। যদিও পরপর দুদিন চেষ্টা করে তার সাক্ষাৎ মেলেনি। যিনি উঠছেন উপদেষ্টা, গণপূর্ত অধিদপ্তরের নথি বলছে বেশিরভাগ উপদেষ্টাই সরকারি বাসা ছেড়ে দিয়েছেন, বাকিরাও আছেন ছাড়ার প্রক্রিয়ায়। তবে এখনও সরকারি বাসায় আছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি আছেন মিন্টো রোডের 4 নম্বর বাসায়। স্যার ঘুমাচ্ছে? 35 মিন্টো রোডের বাসায় আছেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন আছেন মিন্টো রোডের 5 নম্বর বাসায়। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার আছেন 34 মিন্টো রোডে। প্রত্যেকের বাসায় গিয়ে এবং মোবাইলে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি।
সরকারি আবাসন পরিদপ্তরের সূত্রে জানা গেছে, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ওয়াহিদুদ্দিন মাহমুদ, ফরিদা আখতার, এম সাখাওয়াত হোসেন ও মোস্তফা সরোয়ার ফারুকী সরকারি বাসার সুবিধা না নিয়ে ঢাকায় নিজ বাসাতেই ছিলেন। পাথর লুটপাট যাতে বন্ধ হয় সেজন্যই তো ফিল্ডে গিয়েছিলাম। দায়িত্ব শেষে 18 ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলায় আবারও কাজ শুরু করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে এতটুকু নিশ্চিত হয়ে গেছে যে উপদেষ্টারা সবাই দেশে আছেন। 2-1 বাদে সব উপদেষ্টাই গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। নৌপরিবহন মন্ত্রণালয় সামলানো এম সাখাওয়াত মুঠোফোনে জানান, দায়িত্ব পালন করলে তিনি নোয়াখালীর হাতিয়ায় নেওয়া একটি প্রকল্প দেখতে গিয়ে মানুষের সহযোগিতা পেয়েছেন। আগামী দিনগুলোতে নিজের লেখালেখি ও শিক্ষকতায় ফিরবেন তিনি। আমি মনে করি যে আমার যা সক্ষমতা ছিল, যা প্রজ্ঞা ছিল, যা সততা ছিল, সমস্ত কিছু দিয়ে আমি কাজগুলো করেছি। জনমানুষ বলছে, অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার ভূমিকা বিতর্কিত ছিল না। ওই সময়ে তারা যদি আমাদের ক্ষমতায় না গ্রহণ করতো তাহলে দেশের অবস্থা কি হতো সেটা আমরা বুঝতে পারি। আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সেই হিসেবে আমি বুঝতে পারি। 17 বছর আগে কি চুরি হয় নাই, চাঁদাবাজি হয় নাই? হয়েছে তো, কন্টিনিউয়াসলি হয়েছে। কিন্তু আমরা কি এই ডিবেটে, এই যে আমি বলতে পারছি ইন্টারভিউতে এসে, আপনি কি আমাকে কোশ্চেন করতে পারছেন? এই যে আমরা এই ডিবেটটাতে আসতে পেরেছি যে তারা সবাই অন্যায় করছে কি করে নাই, এটাই তো একটা অ্যাচিভমেন্ট না? তাই সবারই লোকচক্ষুর অন্তরালে চলে যাবার কোনো কারণ নেই বলেও মনে করেন তারা। নতুনের আগমনে পুরাতনের বিদায়, এটাই প্রকৃতির নিয়ম। তবে মানুষ বলছে, ইউনূস সরকার ও তার উপদেষ্টারা সব দিক দিয়ে সফল সেটি বলার কোনো সুযোগ নেই। আছে নানাবিধ ব্যর্থতা, আছে বিচিত্র সব মব সন্ত্রাস, আটকাতে না পারার গ্লানিও। তবে এটিও সত্য যে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করতে পেরেছে। আর সব কিছু বাদ দিলেও এই একটি কারণেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সরকার বিবেচিত হবে গুরুত্বের সাথে, ইতিবাচকভাবেই। আতিকুর রহমান তাওয়াল, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখলেন পুলিশ মহাপরিদর্শক। জানিয়েছেন, পুলিশের মনোবল ফেরাতে কাজ চলছে। এছাড়া মব কালচার থেকে বেরিয়ে আসতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ প্রধান। এদিকে মব কালচার, চুরি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে তৎপরতা শুরু করেছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাত 8টা থেকে শুরু হওয়া অভিযানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ডগ স্কোয়াড ব্যবহার করে ক্যাম্পের বিভিন্ন ব্লক ও আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। পুলিশ জানায়, মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালনা করেন তারা। পাশাপাশি কিশোর গ্যাং এবং চাঁদাবাজির বিরুদ্ধেও হুঁশিয়ারি দেয় পুলিশ। ছিনতাইকারী, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে এবং কিশোর গ্যাংয়ের কোনো দৌরাত্ম্য এই মোহাম্মদপুর আদাবরে থাকবে না। পরে মধ্যরাতে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে মোহাম্মদপুর আসেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। এ সময় মব কালচার থেকে বেরিয়ে আসার জন্য নতুন প্রজন্ম এবং রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসার অনুরোধ জানান। পাশাপাশি সমস্যাকে পুঁজি করে কোনো মহলকে সুবিধা নিতে দেয়া হবে না বলেও জানান আইজিপি। নগরবাসীকে স্বস্তি দেওয়া, ছিনতাইকারী কবল থেকে রক্ষা করা, এই মব কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমি আমার ইয়াং জেনারেশনের ভাইদেরকে অনুরোধ করব, বিশেষ করে পলিটিক্যাল লিডারদেরও বলবো, আপনারা সমঝোতার মাধ্যমে আপনারা আলোচনার টেবিলে বসে সকল সমস্যার সমাধান করেন। অনেক সময় দেয় হোয়াইট কলার ক্রিমিনাল, যারা বিভিন্ন দলের ব্যানারে থেকে এই সমস্ত নেতৃত্ব দেয়, এগুলাকে আমরা আইনের আওতায় আনবো সঠিকভাবে। সাম্প্রতিক সময়ের অভিযান আইন শৃঙ্খলার নানা প্রেক্ষাপট তুলে ধরেন পুলিশ প্রধান। এছাড়াও পুলিশের সব মহল থেকে পোশাক পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে জানিয়ে বলেন, পুলিশের শুধু পোশাক নয়, দরকার মনের পরিবর্তনও। পুলিশ সার্ভিস থেকে শুরু করে ফিল্ড লেভেল থেকে সবাই চাচ্ছে এটা ভিজিবল পোশাক। সরকার ব্যাপারে কনসার্ন, তারাও আলোচনার মাধ্যমে নতুন একটা কিভাবে সুন্দর পোশাক দেওয়া যায়। শুধু পোশাক না, আগে আমাদের পুলিশের মনের পরিবর্তন, রুহটাকে, কল্পটাকে সুন্দর করতে হবে। এটা যদি যত ভালো পোশাকই দেন না কেন, আমি যদি আমার পুলিশের যারা ফোর্স আছে, আমাদের অফিসাররা আছে, তারা যদি তাদের হৃদয়টাকে যে প্রকৃতপক্ষে সেবক হিসাবে কাজ করতে না চায়, তাহলে কিন্তু এটার পোশাক পরিবর্তন করেন, যাই করেন, অনেক অস্ত্র দিলেন, অ্যাপারেটাস দিলেন, কিন্তু কাজ হবে না। আসন্ন ঈদকে কেন্দ্র করে রাজধানীবাসীকে নিরাপদ রাখতে নিয়মিত রাতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পেরিয়েছে 10 বছর। 92 বার তারিখ পরিবর্তন করেও আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি সিআইডি। সাবেক তদন্তকারী কর্মকর্তা জানান,
তথ্য উদ্ঘাটনে নানাভাবে অসহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিক তদন্তে আলামত নষ্ট এবং হ্যাকারদের প্রত্যক্ষ সহযোগিতার ইঙ্গিত মেলে বলেও জানান তিনি। অর্থনীতিবিদরা মনে করেন স্পর্শকাতর এ মামলার বিষয়ে আরও আগেই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া দরকার ছিল। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। অতি গোপনীয় কোড হ্যাকিংয়ের মাধ্যমে 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে চুরি করা হয় বাংলাদেশের রিজার্ভ। 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরির 1.5 মাস পর হয় মামলা, কিন্তু 10 বছর পেরিয়ে গেলেও এখনও অভিযোগপত্র দিতে পারেনি সিআইডি। টানা 16 বছর আওয়ামী লীগ শাসনামলের মধ্যভাগে এ ঘটনার কুল কিনারা হয়নি পরের 8 বছরেও। 24-এ সরকার পতনের পর ডক্টর ইউনূস আমলের পৌনে 2 বছরেও আলোচনায় আসেনি রিজার্ভ চুরির মামলার। এ অবস্থায় জাতির কাছে সরকারের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেন এই অর্থনীতিবিদ। ফরাসুদ্দিন সাহেবের যে কমিটি, উনি একটা রিপোর্ট দিয়েছেন, পরবর্তীতে এটার ফলো আপ এবং রিপোর্টটা যাই হোক, এটা তো তখনও প্রকাশ হয়নি। ইন্টারিম গভর্নমেন্টে অনেক কিছু করছে বিয়ন্ড দেয়ার জুরিডিকশন। এটা তো জুরিডিকশনের ভিতরে, এটা কন্টিনিউড কেস, তো সেটার ব্যাপারে তো তাদের কোনো স্টেটমেন্ট শোনা যায় নাই। রিজার্ভ চুরির পর মামলা করতে বিলম্ব, তথ্য গোপন রাখা, বিদেশি সংস্থাকে এনে পরিকল্পিতভাবে আলামত নষ্ট করা সহ নানা অসহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক। এমনটা জানিয়ে সিআইডি তৎকালীন এই কর্মকর্তা জানান, বিশেষজ্ঞের প্রত্যক্ষ সহযোগিতায় অনিরাপদ করা হয় সুইফট সার্ভার। একটা সার্ভার বা 3-4টা কম্পিউটারে কাজটা করা হতো। এই 3-4টা কম্পিউটার এবং সার্ভারটা সারা দুনিয়া থেকে, মানে আমরা পাবলিকলি ইন্টারনেট বলতে যেটা বলি বা বুঝি, সেটা থেকে টোটালি বিযুক্ত একটা কাজী চায়না, উত্তর কোরিয়া, আমেরিকা, জাপান, বেলজিয়াম, ভারত, কোনো জায়গা থেকে আসলে তো সুযোগ নেই। পাশের রুম থেকেও সুযোগ নেই এটা করার। কার সহায়তা করেছে সেটাও আমরা চিহ্নিত করেছি, এবং তার যে গ্রস একটা আছে সেটাও আমরা চিহ্নিত করেছি। তো যাই হোক, যখন তারা এবং এরা কিন্তু একটা লেমেন না, যারা কাজটা করেছেন তারা কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞ মানুষ এবং ওয়েল পেড বিশেষজ্ঞ মানুষ। এইটাই তার কাজ, কম্পিউটার সুরক্ষা দেওয়া। 2024 সালে সিআইডির প্রতিবেদনে উঠে আসে রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের 12 কর্তার নাম। সুইফট সার্ভার সংবেদনশীল ব্যবস্থা হলেও তৎকালীন গভর্নর আতিউর রহমান সুইফটের মাধ্যমে আন্তঃব্যাংকিং লেনদেন ব্যবস্থা আরটিজিএস এর সংযোগ দেওয়ার অনুমোদন দেন এবং বাস্তবায়ন নিশ্চিত করেন। তদন্ত খতিয়ানেও উঠে আসে চুরি করা অর্থে সুবিধাভোগী সুইফট সার্ভার সংযুক্ত সহ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা। যখন এই প্রশ্নটা এসেছে, কেন আপনি সুযোগটা করে দিলেন এই সিস্টেমটা, সুরক্ষিত সিস্টেমকে অরক্ষিত করার, তখন তারা একটা অজুহাত নিয়েছে। অজুহাতটা আমাদের কাছে কনভিন্সিং মনে হয়নি। সেটা দিয়ে দেওয়া যায়, অ্যারেস্টও করা যায়, কিন্তু একটা বড় ইস্যু এসেই যাবে যে ভুল করে ফেলেছে। একটু মানুষ ভুল করে না, করে ফেলেছে, এটার জন্য তাকে মানি লন্ডারিং আইন বা এরকম টাকা চুরি, এটা বোধহয় ঠিক বেশি হয়ে যাচ্ছে কিনা। রিজার্ভ চুরি অতি গুরুত্বপূর্ণ হলেও পরবর্তী 3 বছরে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বোর্ড মিটিংয়ে আলোচনায় আনেনি তৎকালীন পর্ষদ। এছাড়া অপরাধ কার্যক্রম 5টি দেশে সংযুক্ত থাকায় একাধিক তদন্তে অনেকটাই উদাসীন ছিল সংশ্লিষ্ট সংস্থাগুলো। বোর্ডে 3.5 বছরের মতন ছিলাম, তো ওই সময় আর এগুলো নিয়ে কিন্তু আলাপ হয় নাই। এবং এজেন্ডা না আসলে তো ইউ ক্যানট। উদ্যোগের যদি গ্যাপ থাকে তাহলেও কিন্তু আবার একটা সমস্যা হয়। এই গ্যাপটা ছিল, বাস্তবিক অর্থেই ছিল। এখন এটার একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে, আবার তাদের নিজস্ব কিছু অবহেলা তো ছিলই, এটা তো নিশ্চিত। তো সেই অবহেলাটা আরও বেশি প্রকাশ পেয়ে যাওয়ার যেতে পারে, সেরকম পার্সেন্সের কারণেও হতে পারে। এটা সত্যি যে ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক বা BFIU সহ আর কনসার্ন এজেন্সিগুলো যেই লেভেলের উদ্যম নিয়ে কাজটা করা উচিত ছিল, এটা আমরা সিআইডির পক্ষ থেকে খুবই অল্প কোঅপারেশন পেয়েছি। এটা ভদ্রতা করে আমি বললাম। 2024 সালের সেপ্টেম্বরে একপাক্ষিক অর্থচুরির মামলায় ফিলিপিন্সের RCBC ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার বাজেয়াপ্তের নির্দেশ দেন ঢাকার একটি বিশেষ আদালত, কিন্তু আশানুরূপ বার্তা নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। মামলাটা এখন বাংলাদেশ এবং ফিলিপাইনে চলমান আছে। মামলাটির অভিযোগপত্র দাখিলের জন্য সবশেষ 18 ফেব্রুয়ারি দিন ধার্য থাকলেও 92 বার পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 9 এপ্রিল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে দখল হয়ে গেছে জেলা পরিষদ থেকে নির্মাণ করা সবগুলো যাত্রী ছাউনি। যাত্রীদের সুবিধায় নির্মাণ করা হলেও দখল করে সেখানে চলছে ব্যবসা। রক্ষণাবেক্ষণের অভাবে মিলছে না কোনো সেবাই। অপেক্ষমান যাত্রীদের স্বস্তি দিতে
নির্মাণ করা ছাউনিগুলো ময়লা আবর্জনায় ভরপুর থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। যাত্রী ছাউনিগুলো দখলমুক্ত করার পাশাপাশি ব্যবহারের উপযোগী হিসেবে গড়ে তোলার কথা জানায় কর্তৃপক্ষ। সাদা তাকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। বাসের জন্য যাত্রীদের ঢাকা বরিশাল মহাসড়কের উপরই অপেক্ষা, যানবাহনে ওঠানামা করছেন এভাবেই। সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। অথচ আরামদায়ক সেবার লক্ষ্যে নির্মাণকৃত যাত্রী ছাউনিগুলো চলে গেছে দখলে। মাদারীপুরের রাজৈর উপজেলার সাদুর ব্রিজ বাস স্ট্যান্ডে জেলা পরিষদ থেকে একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। বছর না ঘুরতেই সেটি দখলে নেয় স্থানীয় ব্যবসায়ীরা। সেখানে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ সেলুন, ওষুধের ফার্মেসির মতো একাধিক দোকান। অথচ যাত্রীদের জন্য নির্মাণকৃত এই ছাউনির কোনো সুপানি মিলছে না। অনেক সময় দেখা যায় লোকজন বৃষ্টি হইলে যাত্রী ছাউনির ভিতর থেকে ছাদ ফেটে পানি পড়তেছে। বসার জন্য কোনো ব্যবস্থা বুঝতে নাই, তো বাসের জন্য দাঁড়িয়ে থাকা লাগে। কি অবস্থা তো দেখতে পাচ্ছেন, ময়লা দুর্গন্ধ, তো মানুষ বসা তো দূরের কথা, মানুষ দাঁড়াইতেই পারতেছে না। তছনছ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, যাত্রী কোনো সময় তো বইতে পারে না। একই অবস্থা সদর উপজেলার কলাবাড়ি সহ জেলার সবগুলো যাত্রী ছাউনির। ময়লা আবর্জনায় ছড়াচ্ছে দুর্গন্ধ। আবার কোনো কোনো ছাউনি রক্ষণাবেক্ষণের অভাবে ধরেছে ফাটল, ফলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নেই টয়লেট কিংবা ফ্যান, রাতে নেই আলোর কোনো ব্যবস্থা। রোদ বৃষ্টিতে আশ্রয় নেওয়ার জন্য নির্মাণকৃত যাত্রী ছাউনি ব্যবহার করতে না পারায় দুর্ভোগে অপেক্ষমান যাত্রীরা। রড বের হয়ে গেছে, সিমেন্ট ভাঙ্গা পরে, এটা তো একটা আতঙ্ক আমাদের জন্য। কোনো সময় এই ভাঙ্গা আমাদের গায়ের উপর পড়তার, এই জন্য আমরা যাত্রী ছাউনির ভিতরে ঢুকতে পারি না। সরকারের আমরা আবেদন করি যে পরিবেশটা সুন্দরভাবে যাতে ভালো হয়, সেই জিনিসটা যদি করে হয় তাহলে আমরা যাতে যাত্রী সাথে সাধারণ মানুষ ভোগান্তিটা আমাকে কম হয়। এমন পরিস্থিতিতে যাত্রী ছাউনিগুলো দখল মুক্তের পর সংস্কার করে পুনরায় চালুর আশ্বাস কর্তৃপক্ষের। যেহেতু একটু সংস্কারও করা নাই, এই কারণে আমরা খুব জোরাজোরি করছি না। আমরা সংস্কার করার পরে এটা একটা ব্যবস্থা নিব যেন লোকজন ওখানে আসলে তাদের সেবাটা পায়, অন্যরা যাতে দখল করে না নেয়, এই প্রক্রিয়াটা আমরা নিব। 2018-19 অর্থ বছরে জেলা পরিষদের অধীনে 6টি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, কিন্তু সেই তুলনায় নতুন করে নির্মাণ হয়নি একটিও যাত্রী ছাউনি। যাত্রীদের দাবি, প্রতিটি বাস স্ট্যান্ডে নির্মাণ করা হোক আধুনিক এবং পরিচ্ছন্ন যাত্রী ছাউনি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ঈদ উপলক্ষে নরসিংদীর শেখেরচর বাবুরহাটে জমে উঠেছে পাইকারি কেনাকাটা। দামে ক্রেতারা আর ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় এবার সাধারণ হাটের তুলনায় ঈদের বিক্রি বেড়েছে কয়েক গুণ। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। মাথার টুপি থেকে শুরু করে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ দেশের তৈরি প্রায় সব ধরনের কাপড় মেলে এই বাজারে। ঈদ উপলক্ষে বাজারের ছোট বড় প্রায় 5000 দোকানে নিত্য নতুন ডিজাইন করা পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এবছর রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় রমজানের 2 সপ্তাহ আগে থেকেই জমে উঠেছে পাইকারি বেচাকেনা। দেশের নানা প্রান্ত থেকে পাইকাররা আসায় খুশি বিক্রেতারা। বুধবার, বৃহস্পতি, শুক্র, শনিবার মানে পাইকারি বেচা কিনা খুব ভালো বেচা কিনা। আলহামদুলিল্লাহ ভালো বেচা আছি এবং ভালো বেচা সারা সপ্তাহে ভালো হইতেছে। বিভিন্ন জেলাতে অনেকই মানুষ আসে, আর আমরা আসলে 3টা হাট পাবো আর কি। দেশের কাপড় উৎপাদনকারী প্রায় সব প্রতিষ্ঠানের নিজস্ব একাধিক শোরুম রয়েছে এখানে। পছন্দ অনুযায়ী শোরুম থেকে নিত্য নতুন ডিজাইনের সব ধরনের কাপড় সুলভ মূল্যে কেনাকাটা করতে পেরে খুশি পাইকারি ও খুচরা বিক্রেতারা। বাজারে সবকিছু পাওয়া যায়, থ্রি পিস, থান কাপড়, লুঙ্গি যা আছে সব, এই জন্য নেওয়া হয়। মাল ভালো, কোয়ালিটি ভালো, এই কারণে সারা বাংলাদেশের মানুষ এখানে আসে। অনেক দূর থেকে পার্টিরা এসে মালটাল কিনতেছে বা আমরা কিনতেছি। ব্যবসায়ী নেতারা বলছেন, সাধারণ হাটের চেয়ে এবার রমজানে ঈদের বিক্রি বেড়েছে কয়েক গুণ। প্রতি বছরই রমজানের 2 মাস আগে রমজানের 3য় সপ্তাহ পর্যন্ত 3 থেকে 4000 কোটি টাকার মতন বেচা কিনা হয়। এবছর একটু বেশি বেচা কিনা আমরা আশা করতেছি। সপ্তাহে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা 4 দিন হাট বসে শেখেরচর বাবুরহাটে। ঈদ উপলক্ষে প্রতি হাটে 3 থেকে 400 কোটি টাকার কাপড় বেচাকেনা হয় বলে জানান ব্যবসায়ীরা। সময় সংবাদ, নরসিংদী। ঈদের বেচাকেনায় ভিড় বাড়ছে নারায়ণগঞ্জের পাইকারি পোশাকের মার্কেটে। মানসম্মত ও দামে সাশ্রয়ী হওয়ায় এসব পোশাকের চাহিদা রয়েছে রাজধানী সহ দেশ জুড়েই। এবার 200 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্য ব্যবসায়ীদের।
আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। ঈদের খুশিকে প্রাণবন্ত করে তোলে নতুন পোশাক। এজন্য নারায়ণগঞ্জের পোশাক তৈরির কারখানাগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা। দিনে 14 ঘন্টাও কাজ করছেন শ্রমিকরা। সবে বরাতের 1 মাস আগে থেকে কাজের চাপ ঈদের উপলক্ষে ঈদের বাজেটটা এখন বেশি। স্কার্ট, ফরাক, টপস, লং ফরাক, বিভিন্ন ধরনের মাল আমরা প্রোডাকশন দিয়ে থাকি। কারখানা থেকে এসব পোশাক যাচ্ছে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার পোশাকের পাইকারি 14টি মার্কেটে। বিক্রি হচ্ছে শিশুসহ সব বয়সীদের আধুনিক ডিজাইনের নানা পোশাক। মান ও দামে ঠিক থাকায় যার গ্রাহক রাজধানীর সব শ্রেণীর মার্কেট ও দেশের বিভিন্ন শপিং মলের ব্যবসায়ীরা। টাকাতে রেট কম আছে এখানে, মালের কোয়ালিটি ভালো, এখানে মানসম্মত রুচিসম্মত মাল পাওয়া যায় যা আমরা সহজে বিক্রি করতে পারি। এখানে মালের কোয়ালিটি ভালো পাওয়া যায় আর সব সময় রেট এখানে ন্যায্য মূল্য পাওয়া যায়। আমি সিলেটের হবিগঞ্জ থেকে আসছি, আমরা অনেক দিন যাবত এই মার্কেট থেকে মাল ক্রয় করি। ক্রেতা চাহিদা মাথায় রেখে নিত্য নতুন ও আকর্ষণীয় ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে উন্নত মানের চায়না কাপড়, সুতি, লিলেন, ফেন্সি, অ্যালেক্স, লুচি, সিনথেটিক, জর্জেট কাপড়ের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। তবে এবছর ভাঙচুর, জাফরান ও পারদ নামে নতুন 3টি ব্র্যান্ডের পোশাকের চাহিদা অত্যধিক বলে জানান ক্রেতারা। ঈদ উপলক্ষে বিক্রি ভালো হলেও উৎপাদন খরচ বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। মালগুলো সারা বাংলাদেশে যায়, একদম প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের বড় বড় মার্কেটগুলোতে। এটা হলো ভাঙচুর মাল চলতেছে, একটা জাফরান চলতেছে, আর এই পারদ মালটা চলতেছে। যতটুকু বেচা কিনা হয়েছে মোটামুটি ভালো, আসার চেয়ে একটু ভালো করছি। পাইকারিতে 300 থেকে 3000 টাকায় মিলে বাহারি পোশাক। এবারের মৌসুমে অন্তত 200 কোটি টাকার বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। তবে চাঁদাবাজি বন্ধে নতুন সরকারের ঘোষণা বাস্তবায়নের দাবি মালিক সমিতির। প্রধানমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং মাদকের বিরুদ্ধে যে উনি যে কথা বলছে, মূল ব্যবসায়ীদের সমস্যাই ছিল এদেরকে নিয়ে। আমরা ব্যবসায়ী মহল থেকে তাকে ধন্যবাদ জানাই, যাতে তাদের কথাটা সে যাতে পালন করে। 65 বছরের পুরনো এই মার্কেটে রয়েছে 1000-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান। কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক শ্রমিক কর্মচারীর। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দখল দূষণে অস্তিত্ব সংকটে ফরিদপুরের খরস্রোতা ভুবনেশ্বর নদ। দুপাড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। পানি প্রবাহ বন্ধ হওয়ার পাশাপাশি ময়লা আবর্জনা ফেলায় ভরাট হচ্ছে তলদেশ। দখল দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। এদিকে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির। শিকদার সজলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। শুকিয়ে গেছে ভুবনেশ্বর নদ। একসময়ে যে নদ দিয়ে চলত লঞ্চ, ট্রলার, সেই নদ আজ মৃতপ্রায়। ফরিদপুরের ভুবনেশ্বর নদের দুই পাড়ে দখল হয়ে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। কয়েকটি স্থানে বাঁধ দেয়ায় নেই পানি প্রবাহ। তার উপর ময়লা আবর্জনা ফেলায় দূষণের পাশাপাশি ভরাট হচ্ছে তলদেশ। এলাকাবাসী বলছেন নদটির আগের সেই জৌলুস নেই। শিগগিরই দখল দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বড় বড় লঞ্চ, ট্রলার এই ঘাটে এসে থানার সামনে থাকছে। একসময় এই নদী দিয়ে আমরা অনেক মাছ মারছি, এখন সে মাছ নাই। দল করে নিচে জায়গা জায়গা ঘর তুলে ফেলাইছে, নদী চালাই ফেলাইছে না। নদীটা যদি গভীর করা হয় তাই নদীতে পুরানা জীবনটা আবার ফিরে আসবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি বলছেন সরকার এর মধ্যে খাল খননের প্রকল্প গ্রহণ করেছে। এর সঙ্গে ভুবনেশ্বর নদকে অগ্রাধিকার দিয়ে খননের পাশাপাশি দখল দূষণ মুক্ত করার আশ্বাস তাদের। সরকারের পক্ষ থেকে প্রতি উপজেলায় 2টি করে খাল সংস্কার, খনন, এটি রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগের অংশ হিসেবে এই ভুবনেশ্বর নদকে আমরা পুনরায় সরকারের যে উন্নয়নমূলক যে কার্যক্রমের অংশ হিসেবে একটি খনন এবং রক্ষণাবেক্ষণের যে বিষয়টি আছে সেটি ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। আমাদের এটা স্মৃতি, আমাদের ঐতিহ্য এবং আমাদের জীবনের অংশ ছিল এই নদী। সেই নদীকে কিভাবে আবার ফেরত আনা যায়, তার জীবন, তার যৌবন বা পানি প্রবাহ কিভাবে বৃদ্ধি করা যায়, সেই চেষ্টা আমরা উদ্যোগ অলরেডি গ্রহণ করছি। স্থানীয় প্রশাসনের তথ্য মতে চর ভদ্রাসন উপজেলার ভুবনেশ্বর নদ ছাড়াও 24টি খালের অস্তিত্ব হারিয়ে গেছে। সময় সংবাদ, ফরিদপুর। আইন না মেনে গোপালগঞ্জের বেশিরভাগ ইট ভাটায় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। একদিকে অবাধে গাছ কাটা, অন্যদিকে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় হুমকিতে প্রাকৃতিক পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অনিয়ম চললেও
কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। আর এ নিয়ে গতানুগতিক আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। ইটভাটায় খনিজ কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ, এমনকি প্রতিটি ভাটায় কাঠ চেরাইয়ের জন্য বসানো হয়েছে অবৈধ করাতকল। গোপালগঞ্জের বেশিরভাগ ইটভাটায় সরকারি নিয়ম তোয়াক্কা না করেই কাঠ পোড়ানো হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। আর ধুলার কারণে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে আশপাশের এলাকা। অন্যদিকে ফসলি জমির উপরিভাগের মাটি বা টপ সয়েল কেটে নেওয়া হচ্ছে ভাটায়, এতে হ্রাস পাচ্ছে জমির উর্বরতা। প্রকাশ্যে এমন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। দুলো এই যে আমরা বাড়ি ঘরে দরজা টরজা দিয়ে রাখতে হয়। ফসলি জমি থেকে যেভাবে মাটি কেটে এনে ইট বানানো হচ্ছে, ফসলি জমি উজাড় করা হচ্ছে। গাছের অবস্থা দেখে কোনো ফল ফলাটে কিছু হয় না। ধুমার সমস্যা, ধুলার সমস্যা, বাচ্চাদের, তারপরে বৃদ্ধ মানুষের যে শ্বাসকষ্টের যে সমস্যাগুলো প্রতিনিয়ত দেখা যাচ্ছে। অনিয়ম বন্ধে এবছর কোনো অভিযান চালায়নি পরিবেশ অধিদপ্তর। এ নিয়ে প্রশ্ন করলে গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। যদি কেউ কাঠ ব্যবহার করে থাকে তারা ছাড়পত্রের শর্ত ভঙ্গ করছে এবং আমাদের কাছে যদি সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের ছাড়পত্র আমরা বাতিল করব। প্রশাসনকে অবহিত করেছি, বিশেষ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাওয়ার সাপেক্ষে আমরা অবস্থান নিতে পারব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে গোপালগঞ্জে 47টি ইটভাটার মধ্যে 12টির কোনো লাইসেন্স নেই। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাদি। পরামর্শ শেষে উভয় দেশ আবারও আলোচনায় বসবে বলে জানান তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। দুই দেশই নিজেদের রাজধানীতে পরামর্শ শেষে পুনরায় আলোচনায় বসবেন বলে জানান তিনি। আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি দুই দেশের কর্মকর্তারা। আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন পক্ষের নেতৃত্বে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তেহরান শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচির অধিকার পুনর্ব্যক্ত করেছে। নিজেদের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ কিংবা মজুদ বিদেশে পাঠানোর দাবি প্রত্যাখ্যান করেছে। তবে ধারণা করা হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে কিছু ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আলোচনা ভেস্তে গেলে ইরানের বিপ্লবী গার্ড বা পারমাণবিক স্থাপনায় প্রাথমিক হামলার বিষয় বিবেচনা করছেন ট্রাম্প। এমনকি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্ব উৎখাতের লক্ষ্যেও অভিযান হতে পারে বলে ইঙ্গিত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান সম্ভাব্য দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। ইরান হুঁশিয়ারি দিয়েছে, কোনো হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্যবস্তু করা হবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। একই দিন লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় এক সিরীয় কিশোর নিহত হয়েছে। অন্যদিকে জেরুজালেমে ভারত ইসরায়েল যৌথ আলোচনায় দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদারের বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে গাজা শান্তি পরিকল্পনার পক্ষে পূর্ণ সমর্থন জানান তিনি। যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় থামেনি ইসরায়েলি বাহিনীর নৃশংসতা। স্থানীয় সময় বৃহস্পতিবারও গাজা সিটির টাফাহ মহল্লায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। উপত্যকার চিকিৎসকদের তথ্য অনুযায়ী একজন ফিলিস্তিনিকে লক্ষ্য করেই এ হামলা চালায় দখলদাররা। একই দিন লেবাননের বেকা উপত্যকায় একাধিক হামলা চালায় ইসরায়েল, যা লেবানন ইসরায়েল সীমান্ত ঘিরে চলমান উত্তেজনাকে আরও তীব্র করে তোলে। অন্যদিকে জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ অনুষ্ঠানে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় গাজা শান্তি পরিকল্পনার পক্ষে ভারতের পূর্ণ সমর্থনের কথা জানান তিনি। অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা ভারতের নিরাপত্তার স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী। पश्चिम एशिया में
মানবতা কখনো সংঘাতের শিকার হতে পারে না। গাজার শান্তি পরিকল্পনা একটি শান্তির পথ উন্মুক্ত করেছে। এই প্রচেষ্টায় ভারত পূর্ণ সমর্থন জানিয়েছে। ভবিষ্যতেও আমরা সব দেশের সঙ্গে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখব। দুই নেতার বৈঠকের পর 17টি দলিল স্বাক্ষরিত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, উৎপাদন শিল্প ও কৃষি সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে এই চুক্তিগুলো কৌশলগত অংশীদারিত্বকে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পক্ষেও কাজ চলছে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী। সফরটিকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং আরও গভীর করার সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। সাকিব আল হাসানের নামে দায়ের করা হত্যা মামলার সত্যতা নেই। দেশসেরা অলরাউন্ডারকে তাই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এনে সসম্মানে দেশের জার্সি গায়ে পরিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। বিসিএল এর ম্যাচ দেখতে রাজশাহীতে গিয়ে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। কথা বলেছেন রাজশাহী স্টেডিয়ামের সংকট নিয়েও। দেশে না থেকেও আদাবরে সংগঠিত হত্যা মামলায় অভিযুক্ত সাকিব আল হাসান 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক রোষানলে এমন মামলার সঠিক সংখ্যাটা জানা নেই। তবে এসবের মারপ্যাচে দেশসেরা অলরাউন্ডারের সার্ভিস পাচ্ছে না টিম বাংলাদেশ। অবশ্য রাজনৈতিক পালাবদলে সবকিছুই সহজ হচ্ছে। এতদিন সাকিবের প্লাকার্ড নিয়ে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও এখন সাকিব সমর্থকদের ভিডিও পোস্ট করা হচ্ছে বিসিবির সোশ্যাল মিডিয়া পেজে। সাকিবের মতো এত বড় খেলোয়াড়, একজন রিকশাওয়ালা ভদ্রলোক, কিন্তু একজন মানুষ, তো তার তো একটা জান। সব মানুষকে আমাদের সম্মান করতে হবে। তো রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব সন্দিহান মনে হয় এবং আমার কাছে মনে হয় না যে ভালো জিনিস। তার জন্য সরকারের দায়িত্ব হওয়া উচিত যে ব্যক্তিটা, আমার কাছে মনে হয় যে ব্যক্তিটা তার নামে অভিযোগ করেছেন তার একটা সঠিক সমাধান হওয়া উচিত, যে ওই ব্যক্তি কোন ভিত্তিতে তাকে কেস করেছিলেন। হয়তো পলিটিক্যাল কেসটা আলাদা, কিন্তু তার নামে যে কেসটা হয়েছে আমি মনে করি যে ব্যক্তি ভুল কেস করেছে। সাবেক টাইগার অধিনায়ককে ফেরাতে চেষ্টা করছে বিসিবিও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলতে চেয়েও পারেননি সাকিব। এখন অবশ্য প্রেক্ষাপট ভিন্ন। দেশসেরা অলরাউন্ডারকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এনে প্রাপ্য সম্মান বুঝিয়ে দেওয়ার দাবি বিসিবি পরিচালকের। সাকিবের মতো খেলোয়াড়ের কাছে আমি মনে করি না যে সাকিব এই ধরনের কাজের সাথে জড়িত থাকবে, আর আমি মনে করি যে তাকে সসম্মানে সম্মান দেওয়া উচিত। মানুষ অনেক ভুল করে, দুনিয়ায়, বাংলাদেশে, পৃথিবীতে অনেক ভুল করে, বাট সে একজন খেলোয়াড় হিসেবে দেখা ভালো। এবং আমি সবসময় দোয়া করি যেন আল্লাহ তাআলা যেন তাকে একদম সসম্মানে বাংলাদেশের জার্সি পরে যেন এখান থেকে বাংলাদেশের রিটায়ারমেন্টটা নেয়। আমরা যেন সবাইকে তাকে সম্মান দিতে পারি, নাম্বার 1 প্লেয়ার বাংলাদেশের। এদিকে বিসিএল এর দ্বিতীয় রাউন্ডে রাজশাহীতে ব্যস্ত সময় কেটেছে মাঠ নিরাপত্তা কর্মীদের। নিরাপত্তা বেষ্টন টপকে লিটন ফিজদের সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢোকে একাধিক দর্শক। আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর আগে তাই এসব ভেন্যুর সংস্কার চান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। আজকে একটা ছেলে ঢুকে গেছে, তো আপনি নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই গ্যালারি থেকে যেন কেউ আসতে না পারে, তার জন্য কি করা উচিত। আপনারা নিজেও বুঝতে পারছেন যে প্রেস বক্স আসলে না থাকার কারণে কী প্রবলেম হয়। তো ছোটো ছোটো জিনিসগুলো ডেভেলপ করা দরকার, সেগুলো করতে হবে। এবং সাথে আমি একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে রাজশাহী এবং বগুড়া, এই দুটো মাঠটা আমি খুবই পজিটিভভাবে দেখি ডেভেলপমেন্টের জন্য, ক্রিকেট প্লেয়ারদের জন্য। বিপিএল এর পরের আসরে রাজশাহী, বগুড়ার মতো ভেন্যুগুলোকে অন্তর্ভুক্ত করার আশাবাদ জানান সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। সাব্বির মিথুন, সময় সংবাদ। এই ছিল সকালের সময়। এরপর দেখবেন আন্তর্জাতিক সময়। আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ নিবিড়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।